সভাপতি, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব ওয়ালিউর রহমান, আজকের এই সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জনাব নির্মল রোজারিও, সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব সৈয়দ তাইবুল বাশার, বাংলাদেশ নিযুক্ত শ্রীলঙ্কান হাই কমিশনার এইচ.এ. প্রফেসর ডক্টর সুদর্শন সেনাবিরত্নে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন মানিক চৌধুরী, মাননীয় সংসদ সদস্য বরিশাল ৪ আসন জনাব পঙ্কজ দেবনাথ, এমপি ম্যাক্সওয়েল স্ট্যাম্প পিএলসির লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব পীযূষ বন্দ্যোপাধ্যায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক জনাব ইকবাল সোবহান চৌধুরী ও বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সিনিয়র অ্যাডভাইজার জনাব প্রফেসর ফরহাদ হোসেন সহ আরও সিনিয়র অন্যান্য ব্যক্তিবর্গ সহ। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, বলেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ব্যক্তিবর্গ, এই পর্যায়ে আমি আমাদের সেমিনারের উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ওয়ালিউর রহমান। My colleagues have prepared a ধারণাপত্র। আমি অনুরোধ করবো যে সেটা যেন আমরা শুরু করলে সবাইকে দিয়ে দেওয়া একটা করে ধারণাপত্র। সেটাই হচ্ছে আমাদের হেরিটেজ থেকে যে আমাদের বলার আছে আজকে, আপনারা সবাই সম্মানিত অতিথি আপনারা এসছেন, সেখানে আমি একধারে আমি ধন্যবাদ দিচ্ছি। সেধারে যে কাগজটা দিয়েছি আমরা, সেটা হচ্ছে আমাদের হেরিটেজ ফাউন্ডেশনের বক্তব্য, এবং যেভাবে ব্যবহার করবেন, বিশেষ করে আমার বন্ধুগণ ফ্রম দ্য মিডিয়া ইন পার্টিকুলার, ওইটাই হবে আপনাদের জন্য প্রধান পত্র, যেটা আপনারা ব্যবহার করতে পারবেন। এভরি সেন্টেন্স, এভরি ওয়ার্ড, এভরি প্যারা হ্যাজ এ মিনিং ইন ইট। যে শব্দটার অর্থটা আপনারা নিয়ে আপনার মতো ব্যবহার করবেন। সম্মানিত সুধীবৃন্দ, আমি আজকে প্রথমে হেরিটেজ ফাউন্ডেশনকে ধন্যবাদ দিই, বিশেষ করে হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমানকে, যে তিনি একটি সময় উপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন আজকে এখানে, এবং আমাকে দু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ওয়ালিউর রহমানকে ধন্যবাদ জানিয়ে আমার অল্প কিছু কথা বলছি। সময়ের স্বল্পতার জন্য খুব লম্বা করে বলার সুযোগ নেই। আমি শুধু এইটুকুন বলি যে আমি যে গ্রাম থেকে এসেছি তার চারপাশে সনাতন ধর্মাবলম্বী মানুষ। আমি ছোটকাল থেকে তা কাউকে জেঠিমা, কাউকে কাকিমা, কাউকে বৌদি দেখে এসেছি। আমি শুধু একটি ছোট্ট ঘটনার কথাই বলবো। আমি একটু ডান পেটে ছিলাম, এবং বিকেলের খেলা সন্ধ্যা গড়িয়ে যেত। আমি যখন আমার এক বৌদির বাড়ির উপর দিয়ে খেলার মাঠ থেকে ফিরতাম, উনি আমাকে মৃদু ভর্ৎসনা করতেন, এত দেরি করে যাচ্ছিস কেন, অন্ধকার রাস্তা, তোর ভয় করে না? আমি এসে একটু দূরে আমার বাড়ি, আমি ঘুরে ঘুরে ওনাকে দেখতাম। যতক্ষণ আমার বাড়ির আঙিনায় না পৌঁছতাম, উনি ওই অন্ধকারে ছায়ার মতো দাঁড়িয়ে থাকতেন। এই হলো আমার একটি অভিজ্ঞতা। আমি শঙ্খধ্বনির মাধ্যমে, শাখা পলা পড়া, সডল হাতের শঙ্খধ্বনির মাধ্যমে বুঝতাম যে নববর্ষ এসেছে, আজ নববর্ষ। আমি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটে আলোচনা করি। এখানে অনেক বিদগ্ধ ব্যক্তি আছেন যারা আমার চাইতে অনেক ভালো বলবেন। এই যে একটি কথা এখানে আমরা চালু করে দিয়েছি, আমরাও এখানে লিখেছি সংখ্যালঘু। এই কথাটি উপনিবেশিক। একটি দেশের নাগরিক কি পরিচয়ে সংখ্যালঘু হবে, কি পরিচয়ে সংখ্যাগুরু হবে, এগুলো কিন্তু বিবেচ্য বিষয় নয়। আমার ধর্ম, আমার রিলিজিয়ন যাই হোক না কেন, তার পরিচয়ে আমি সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠ হব, এই কথার সাথে আমি একমত নই। এবং 1954 সালে ও আলাদা নির্বাচন হয়েছিল, সেপারেট ইলেকশন।
Aibuan, Assalamu alaikum. Excellency Wali Rahman, all members of the High Table, and distinguished ladies and gentlemen. I stand here as the High Commissioner of Sri Lanka, a brother and a blood relative of Bangladesh, who has a history between this country, what we call in our history books, it is called Bangladesh, and we have a relationship going up to 6th century BC. Next year, we celebrate 50 years of our friendship and solidarity with Bangladesh. So we have planned with the High Commission in year 2022, a series of events and also events such as speeches organized by the High Commission in relation with the Ministry of Foreign Affairs, celebrating our friendship. I stand here as an envoy of goodwill and not as a regular ambassador, because I'm a professor of a university. I'm an archaeologist and historian, and I had over 35 years of engagement reaching out to people on heritage studies for inclusivity and for people-to-people connectivity. Now, this kind of thing is a part of my blood, because I realized this very much early, and that I must say it has a connection to Bangladesh. In 1971, I did my education in India for 10 years. In 1971, we had a whole group of young people from Bangladesh who were fleeing from the repression that was carried out by foreign powers. Ladies and gentlemen, I'd like to give a little bit correction. I mentioned the High Commissioner of India. No, I'm sorry. Excellency, I'm sorry. You're the High Commissioner of Sri Lanka. And I'd like to thank you that you have shared your experience mentioning that Bangladesh is one of the best friends of Sri Lanka. Thank you very much. আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব মিস্টার শোয়েব চৌধুরী, চেয়ারম্যান এডিটোরিয়াল বোর্ড দ্য এশিয়ান এজ। শুভ সকাল। মঞ্চ উপবিষ্ট সভাপতি অ্যাম্বাসেডর ওয়ালি রহমান এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য হেরিটেজ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আজকে যে সাবজেক্টটির সাথে যে শব্দটি ব্যবহার করা হয়েছে যে সাংঘর্ষিক, আমি মনে করি যে টাইটেলই সাংঘর্ষিক, কারণ এখানে সংখ্যালঘু শব্দটা আমরা যদি বঙ্গবন্ধুর বক্তব্যের দিকে যদি একটু লক্ষ্য করি, আপনারা যে ব্যাপারটি দিয়েছেন সে ব্যাপারে কিন্তু আপনার বলা আছে যে আমি মানুষকে মানুষ হিসাবে দেখি। রাজনীতিতে আমার কাছে মুসলমান, হিন্দু, খ্রিস্টান বলে কিছু নাই, সকলেই মানুষ। মানুষ তার ধর্মকর্ম করবে, হিন্দু তার ধর্মকর্ম করবে, বৌদ্ধ তার ধর্মকর্ম করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে, আর তার ভিত্তি বিশেষ কোন ধর্মভিত্তিক হবে না। সেই রাষ্ট্রের ভিত্তি হবে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। সেই দৃষ্টিভঙ্গিতে আজকে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তাকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত সুধী, আজকের এই সভায় আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য এবং সবচেয়ে বড় আমন্ত্রণ জানিয়ে শোনার সুযোগ দেওয়ার জন্য আমি হেরিটেজ ফাউন্ডেশনের কাছে আমার অপার কৃতজ্ঞতা প্রকাশ করছি। কথা বলার সময় খুব কম। হাজার বছরের অসাম্প্রদায়িক সংস্কৃতির বাংলাদেশে আজকে উন্নয়নের রোল মডেল বাংলাদেশে যে ধর্মীয় উগ্রবাদ, মৌলবাদ এবং যারা সংখ্যায় কম, যারা তাদের ধর্মচারণের দিক থেকে সংখ্যায় কম, তাদের উপর যে আঘাত, সেটি যেমন একই রকম বাস্তবতা, এবং সেই বাস্তবতা স্বীকার করে নিয়ে, সেই বাস্তবতাকে মেনে নিয়ে সেই বাস্তবতাকে আমরা ঠেকাতে পারি, কীভাবে আসলে আমরা আমাদের যে চার মূলনীতির
ভিত্তিতে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল সেই জায়গাটা সত্যি সত্যি যেতে পারি, তা নিয়ে কিন্তু আসলে অনেক আলোচনা করতে হবে। বাংলাদেশে এই অন্ধকার দিকগুলো নেই, এটি অস্বীকার করে কিন্তু আমরা নিজেদেরকে অস্বীকার করবো, কারণ বাস্তবতা হচ্ছে এটা আমাদের স্বীকার করে নিতে হবে যে এই বাস্তবতাগুলো আমাদের মধ্যে আছে এবং একে প্রতিকার করতে হবে, সেটাই আমাদের সামনে চ্যালেঞ্জ। এবং এই প্রেক্ষাপটে এই সেমিনারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই কথাগুলো আমরা যত বলবো, যত শুনবো, যত ব্রেনস্টর্মিং করবো, ততই কিন্তু আমরা একটা সমাধানের দিকে যেতে পারবো। তো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্বাধীন বাংলাদেশের 50 বছর পূর্তির বছরে এবারে যে দুর্গাপূজাটি কলঙ্কিত হলো, এটি কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে আমার কাছে অন্তত মনে হয় না। আমরা যদি আমি প্রায় বলি যে আজ থেকে 50 বছর পরে, 100 বছর পরে যখন কোনো ঐতিহাসিক বাংলাদেশের বা মুজিব শতবর্ষে ইতিহাস লিখতে বসবেন, তখন তাকে লিখতে হবে, এক কলাম হলেও লিখতে হবে যে মুজিব শতবর্ষে একজন অর্বাচীন মোল্লা ঘোষণা করেছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে বুড়িগঙ্গা ছুঁড়ে ফেলা হবে, এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রের সরকার প্রধানের মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সফরকে কলঙ্কিত করার জন্য বাংলাদেশে ব্যাপক মূল্যবাদী তাণ্ডব পরিচালনা করা হয়েছিল। আবার যখন এই একই ঐতিহাসিক আজ থেকে 50-100 বছর পরে যুগপৎ মুজিব শতবর্ষ এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপনের স্মৃতিচারণ করবে, ইতিহাস লিখবেন, তখন তাকে কিন্তু বলতে হবে যে ওই বিশেষ বছরটিতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব এবং বাঙালির অন্যতম বৃহৎ উৎসবে কীভাবে রক্তের গঙ্গা বয়েছিল, কীভাবে সেটাকে কলঙ্কিত করা হয়েছিল, আঘাত করা হয়েছিল, এবং কীভাবে পূজারীর রক্তে লাভ হয়েছিল পূজার পবিত্র মণ্ডল। তো আমাদের যা কিছু ভালো অর্জন, সেগুলো কিন্তু কলঙ্কিত করাই হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়ের কাজ। এই বিশেষ সম্প্রদায় কিন্তু আমরা চিনি, খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। 1970-এর যে নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধস বিজয়, যে নির্বাচনে 169-টির মধ্যে 167 আসন আওয়ামী লীগের ছিল। অনারেবল চেয়ার অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান এবং সাথে আজকে আমাদের প্যানেলের ডিস্টিংগুইশ গেস্ট এবং সামনের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে ওয়ার্ম গ্রিটিংস টু অল অফ ইউ আজকে এই বিশেষ প্রোগ্রামে আসার জন্য। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান সাহেবকে আজকে আমাকে এই প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইউথ অ্যান্ড ফ্রম দ্য ইয়াং সিভিল সোসাইটি ফোরাম। আজকে আমার এখানে এই সুযোগ দেওয়ার জন্য আমি উই আর অনার্ড, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি আজকে এই প্রোগ্রামে কিছু ইউথ রিলেটেড এবং ফ্রম দ্য সেক্টর আই ওয়ার্ক ফর উইচ ইজ PVA, প্রিভেনশন অফ ভায়োলেন্ট এক্সট্রিমিজম, ওই দুটোর উপরে বেস করে আমি কিছু কথা না কিছু বরং প্রশ্ন রেখে যেতে চাই আজকে। আমরা সেভেন সেভ ফাউন্ডেশন থেকে we are the secretariat of an organization called Bangladesh Interreligious Forum for Peace and Harmony. এখানে নির্মল রোজারিও সাহেব আছেন, এখানে আমাদের অনেক মিলন দা আছেন, যিনি আমাদের one of our senior advisor to it as well. সো আমরা এই কুমিল্লার ঘটনা শুধু নয়, শাল্লার ঘটনা, ভোলার ঘটনা, যত ঘটনাই ঘটেছে আমরা মূলত মাঠের থেকে আমরা দেখেছি, we were there in the grounds। এবার যখন কুমিল্লার ঘটনা হয়, আমি চট্টগ্রামে ছিলাম, আমাদের একজন কো-কনভেনার নির্মল চ্যাটার্জি ওয়াজ ইন কুমিল্লা, এক একজন আমরা এক এক দিকে ছিলাম, এবং আমরা এসে যখন একত্রিত হলাম টু ডিসকাস যে ওভারঅল হোয়াট দ্য সিচুয়েশন ইন গ্রাউন্ডস ওয়াজ, তখন আমি যা দেখেছি আমি তাই বলেছি। আমি দেখেছি মাঠের মধ্যে 16 থেকে 25 বছরের ভিতরের ইউথ, তারা রাস্তার মধ্যে চিল্লাচিল্লি এবং একটি রয়েটের মতন একটি অবস্থা সৃষ্টি হয়েছে, এবং সে ক্রাউডের মধ্যে অনেকে কিন্তু জানেও না যে তারা কি কারণে চিল্লাচিল্লি করছে বা কি কারণে ভাঙচুর করছে। তো এখানে যে 16 থেকে 25 বছরের যে ক্রাউডটা ছিল, আমরা যদি তাদের কথা বিবেচনা করি, এই বয়স প্যারাফেরিটা হচ্ছে দে আর দ্য ইউথ, দে আর দ্য ফিউচার অফ দ্য নেশন। তো তাদেরকে কি ডক্টরিন দেওয়া হচ্ছে, তাদেরকে কিভাবে ইনটক্সিকেটেড করা হচ্ছে যে তারা এরকম রয়েড বা এরকম একটি ভয়াবহ ভায়োলেন্সের দিকে তারা নেমে আসছে। আমার মনে হয় আমাদের এই প্রশ্নগুলি রাখা উচিত এবং আমাদের চিন্তা করা উচিত যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি শিক্ষা দিচ্ছি। ইজ ইট জাস্ট দি রিলিজিয়াস হেট স্পিচ? ইজ ইট জাস্ট দি হেট স্পিচের সাথে সাথে আমরা বলছি ওয়াজ মাহফিল, খালি কি সেটাই কি দোষী, নাকি দ্য ওভারঅল সিস্টেম, দ্য ওভারঅল সোসাইটি অ্যান্ড দ্য কমিউনিটি, দ্য ওয়ে দ্য কান্ট্রি ইজ রানিং, সোসাইটি যেভাবে চলছে সেখানে কি কোনো দোষ আছে নাকি, এডুকেশন সিস্টেমে কি দোষ আছে নাকি, প্যারেন্টিংয়ে কোনো দোষ আছে নাকি,
কমিউনিটি লিডার্সদের কি কোনো ভূমিকা আছে নাকি? আমার মনে হয় সেই প্রশ্নগুলি এখন আমাদের রাখা উচিত এবং আমাদের ফিউচারের দিকে চিন্তা করে we have should answer these questions যে how do we nurture our youth of the society. আমরা জানি এবং we have seen that from a PVA perspective that there is a formal handshake between the anti-liberation forces and the terrorists বলেন বা টেরোরিজম বলেন বা এক্সট্রিমিজম বলেন, তাদের বিরুদ্ধে অবশ্যই একটি ফর্মাল হ্যান্ডশেক আছে। বাট সেই হ্যান্ডশেকটা যখন স্টেট মেকানিজমের ভিতরে ঢুকে যায়, সেই হ্যান্ডশেকটা যখন ইনস্টিটিউশনালাইজ হয়ে যায়, সেই হ্যান্ডশেকটা যখন আমাদের এডুকেশন সিস্টেম থেকে শুরু করে প্রত্যেকটি রুটে যখন চলে যায়, তখন আমাদের এটাকে মোকাবেলা করার জন্য অনেক কষ্ট হয়ে যায় এবং দিনের শেষে প্রশ্ন চলে আসে যে আমরা প্রো লিবারেশন ফোর্সেস যারা আছে, বঙ্গবন্ধু চেতনা বিশ্বাসী যারা আছে, আমাদের মধ্যে কি সেই ইউনিটি এবং সেই ইউনিফাইড ঐক্যবদ্ধভাবে কাজ করার সে পলিসি লেভেলে কি আমাদের কাজ হচ্ছে নাকি সেটাও আমাদের বিবেচনা করা দরকার। আমরা যদি বলি যে হোয়াট মেক্স আ কান্ট্রি টিক, একটা দেশকে কি জিনিস ইন্সপিরেশন দেয়, একটি দেশকে কি জিনিস আগিয়ে নিয়ে যায়, দ্যাট ইজ দি কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি। আমরা যদি আবার বলি ইফ দ্যাট ইজ সো দেন হোয়াট ইজ দ্য টিক বিহাইন্ড আ কনস্টিটিউশন, একটি কনস্টিটিউশন আগে কি নিয়ে যায়, আমরা বলতে পারি দ্য পিপল অফ দ্য কান্ট্রি ইজ বিহাইন্ড the upbringing and upholding the constitution of the nation. এবং then what is behind the tick, what is there যেটা মানুষদেরকে আগিয়ে নিয়ে যায়, সেটা হচ্ছে একটি দেশের কালচার এবং হেরিটেজ। ধন্যবাদ জানাচ্ছি। হেরিটেজ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশিষ্ট কর্তৃপক্ষ জনাব ওয়ালিউর রহমান সাহেব এবং মঞ্চে এই সময় উপস্থিত রয়েছেন শ্রী পঙ্কজ দেবনাথ মাননীয় সাংসদ, এবং উপস্থিত রয়েছেন আমাদের দেশের বিশিষ্ট ব্যক্তি যিনি এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবসময় ওনার অবস্থান প্রকাশ্যে বর্ণনা করেছেন, বিচারপতি এইচ শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব। উপস্থিত রয়েছেন আমাদের এখানে আমাদের সম্প্রতি বাংলাদেশের আহ্বায়ক বিশিষ্ট নাট্য অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়, এবং কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন মিস্টার তাইবুল বাশার, সিভিল সার্ভের চেয়ারম্যান, এবং তিনি এই বিষয়ে সম্প্রীতির উপর বেশ কয়েক বছর যাবৎ কাজ করে যাচ্ছেন, এবং আপনারা যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন, আমি আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জনাব ওয়ালিউর রহমান, যিনি একজন কূটনীতিক এবং এই উদ্যোগ গ্রহণ করেছেন এই বিশেষ পরিস্থিতিতে, এবং এটা আসলে আমাদের জন্য খুব সুখকর নয়, আমাদের কারোর জন্যই নয়, কারণ এটা তো আমরা চাইনি। এ ধরনের বাংলাদেশ আমাদের প্রত্যাশা ছিল না, আমরা প্রত্যাশা করিনি এবং প্রত্যাশা করিও না, কিন্তু এটা হলো বাস্তবতা। এই বাস্তবতার আলোকে দাঁড়িয়ে আমাদের এ ধরনের উদ্যোগ, এ ধরনের আলোচনা সমাবেশ এটা করতে হচ্ছে, এবং অনেকেই এগিয়ে আসছেন, এটা আমরা সেজন্যে ধন্যবাদ জানাই। আমি একজন খ্রিস্টান নাগরিক হিসাবে আমি এই দেশের নাগরিক এবং সমান অধিকার আমার রয়েছে, এবং এভাবে সকলেরই সমান অধিকার রয়েছে। এই রাষ্ট্রকে তো আমরা সবাই একসাথে লড়াই করে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি। সুতরাং এই রাষ্ট্রটি সেই স্বপ্ন, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন অনুযায়ী চলবে এবং সেই প্রত্যাশা অনুযায়ী চলবে, সেটাই আসলে কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না, আমরা তার ব্যত্যয় লক্ষ্য করছি। এবং এটা আজকে থেকে শুরু হয়নি, আসলে আজকে যে সাম্প্রদায়িকতার কথা বলা হচ্ছে, উগ্রবাদ, মৌলবাদ, ধর্মীয় অসহিষ্ণুতা এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ, এবং এটা কিন্তু আজকে হঠাৎ করে শুরু হয়নি, এবং এটার বিগিনিং হয়েছিল স্বাধীনতার মাত্র 4 বছর পরে 1975 খ্রিস্টাব্দে জাতীয় জনক বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে, এবং তার স্বপ্ন
এই সেকুলার রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যারা চায়নি, তারা ক্রমান্বয়ে এবং পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে সাম্প্রদায়িকীকরণের জন্য প্রচেষ্টা চালিয়েছে। বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত আজকের এই সভাপতিত্ব করছেন কূটনীতিক ওয়ালিউর রহমান এবং এখানে উপস্থিত আছেন সংস্কৃতিজন পীযূষ বন্দ্যোপাধ্যায়, আছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী এবং আমার সামনে ওয়ারেস স্যার আছেন। আমি মুখোশের কারণে হয়তো অনেককে চিনতে পারছি না। প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই এখানে আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রথম যেটি বলতে চাই, আমি যেহেতু সংবাদকর্মী, নিউজ রুমে কাজ করি এবং প্রথমে এটি বলি যে আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই, ধরুন 12 অক্টোবর থেকে 16ই অক্টোবর পর্যন্ত সারা দেশের 17টি জেলায় প্রায় 150 তখন পর্যন্ত যে তথ্য আমাদের হাতে ছিল, আমি সেই পার্টিকুলার 4-5 দিনের কথা বলছি, প্রায় 150 পূজা মণ্ডপ, কোথাও কোথাও মন্দিরে যে হামলা হলো, সেই পুরো সময়টায় যদি আপনি নিউজ, টেলিভিশন অথবা পত্রিকা অথবা গণমাধ্যমগুলো দেখেন আর সোশ্যাল মিডিয়া যদি দেখেন, আমরা কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। তথ্য ম্যাটার করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাইট ইনফরমেশন ম্যাটার করে। যেমন ধরুন সেই সময় আমরা অনেক ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, গুজব এসবের মধ্য দিয়ে যেমন গেছি, কিন্তু রাইট ইনফরমেশন আমরা টাইমলি অনেক সময় পাইনি। না পেলে যেটা হয়, তখন সমাজে বিপদ আরও তৈরি হয়। এটা একটা বড় অভিজ্ঞতা, যেটা আমি মনে করি যে কোনো বড় ঘটনায় ইনফরমেশন ফ্লো, তথ্য প্রবাহ খুবই জরুরি। এটা আমাদের অভিজ্ঞতায় মনে হয়েছে যে আপনাদের সাথে প্রথমেই কথাটা শেয়ার করা দরকার। দ্বিতীয়ত, উগ্রবাদ, মৌলবাদ, ধর্মীয় অসহিষ্ণুতা, সংখ্যালঘু আক্রমণ, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের মূলনীতির সাথে সাংঘর্ষিক। এই যে বক্তব্যটা আমরা এখানে হাজির করছি, অবশ্যই কূটনীতিক ওয়ালিউর রহমান, তিনি এবং তার দল এবং হেরিটেজ ফাউন্ডেশন অনেক দিন ধরে এই সমস্ত কাজ করে যাচ্ছেন। কিন্তু আমি যে কথাটা নিউজ রুমের অভিজ্ঞতায় বলতে চাই, বিচার না হওয়াটাও বাংলাদেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক। এটি সবচেয়ে জরুরি আলোচনা। রাম ঘটেছে 12 বছর, সাক্ষীরা ভয় পায়। নাসিরনগর ঘটেছে 5 বছর, অনেক এলাকায় তদন্ত অফিসাররা জানেন না কার তদন্তের বিষয় কোনটি, এবং এগুলি গণমাধ্যমে আসছে। এবার যদি আপনি প্রশ্ন করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো, তারা প্রত্যেকে বলবে যে আমরা এটা দেখছি, এটি চেষ্টা করা হচ্ছে। যতদিন এটি গণমাধ্যমে আলোচনায় আছে, ততদিন তাদের অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস আপনি পাবেন। গণমাধ্যমে এটি যদি ফলো আপ না থাকে, তখন আপনি আর কিছু পাবেন না। এভাবে কিন্তু 12 বছর গেছে রাম, নাসিরনগরের 5 বছর গেছে। সাল্লায় এবছর মার্চে স্বাধীনতার সময় ঘটেছে। ঝুমন দাস, তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে কারণ সে নিরাপদ নয়। আপনি ভোলা পূজা মণ্ডপে গ্রেপ্তার করে, আটক করে রাখা হয়েছে তাদের ভাষায়, যেহেতু তিনি বাইরে নিরাপদ নয়। তার মানে হলো সংখ্যালঘুর যে রাজনীতি, এই শব্দটির সাথে আমি এই শব্দটিকে পলিটিক্যালি ইনকারেক্ট মনে করি। তারপরও বোঝার সুবিধার্থে, এই যে সংখ্যার রাজনীতি, গুরু এবং লঘু, এই রাজনীতির শিকারে তাহলে শুধুমাত্র বিশ্বাসের কারণে আপনি 1.5 কোটি বিভিন্ন ধর্মাবলম্বীকে কারাগারে রেখে দেবেন টু সেভ দ্যাম। এই রাষ্ট্র আমরা বানাতে চেয়েছি 50 বছরে। আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি যে প্রতি আলোচক এই পর্যন্ত টেলিভিশন টক শো, গণমাধ্যম অথবা ধরুন বিভিন্ন মঞ্চে সকল আলোচনা 71 এবং 75 গিয়ে থেকে যায় এবং বলা হয় যে 75 পরবর্তী পটভূমি। ডেফিনেটলি এটি আমাদের গোটা রাজনৈতিক যে প্রবাহ, সেটাকে ডিরেল করেছে, বাংলাদেশের যাত্রাকে উল্টো দিকে নিয়ে গেছে। মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চের সামনে উপবিষ্ট সুধীজন, সবাইকে শুভেচ্ছা। আমরা যে একটা সমস্যা নিয়ে আমরা আজকে এখানে এসেছি, এবং এই সমস্যাটা যারা করছেন তার ঠিক উল্টো জায়গায়, অর্থাৎ আমরা এখানে যারা উপস্থিত আছেন, আমার মনে হয় সবাই আমরা
অসাম্প্রদায়িক, এবং এই অসাম্প্রদায়িক বলেই আমরা এখানে এসেছি এবং আমরা কথা বলছি। আমাদের এই যে অসাম্প্রদায়িক আমরা, এটাই কিন্তু আমাদের একটা বড় একটা বন্ধন আনার একটা বিষয়। এবং এটা আমরা এখানে যারা আছি, আমরা আমাদের সঙ্গে কথা বলছি, আমি জানি না যারা অসাম্প্রদায়িক, আমরা অসাম্প্রদায়িকরা তাদের সঙ্গে কথা বলছি, এটা কোনো কাজ হবে কিনা এই পুরো জিনিসটা সেটা আমি জানি না। মানে যারা সাম্প্রদায়িক তাদের জন্যই তো বলা এইসব কথা। তো এনিওয়ে, এই সেই জন্য যেটা করতে হয় যে এই ধরনের কোনো সেমিনার হলে এটা একটা ভিডিও করতে হয়, বা এটা রেকর্ড করতে হয়, ওইটা প্রচার করতে হয়, তা না হলে খুব একটা লাভ হয় না। আর এই ধরনের একটা সেমিনারে সাধারণত যেটা করা হয় যে যে ঘটনাগুলি ঘটে গেল কুমিল্লা থেকে নিয়ে রংপুর পর্যন্ত বা কক্সবাজার পর্যন্ত, তার একটা ছোট্ট ভিডিও দেখানো হয়, কারণ আমাদের মেমোরি রিফ্রেশ করার জন্যে প্রথম 5, এবং তাতে করে কনসেন্ট্রেশন হয়, এবং দেন আমাদের অনেকগুলি পয়েন্ট আসে মাথায়, কথা বলতে সুবিধা হয়। এগুলো আজকাল করা হয় সেমিনারে। তো আশা করি যে এই জিনিসগুলো আমরা ভবিষ্যতে দেখব। এটা যদি একটা সমস্যা, তাহলে এইটা 3টা অবস্থান আছে। একটু সায়েন্টিফিক্যালি দেখতে চাচ্ছি, আমি ইমোশনটাকে একটু কম করতে চাচ্ছি। এটা যে ঘটনাগুলি ঘটেছে, এটা তো তথ্য, এটা আছে, এটা ঘটেছে, এটাকে আমরা ডিসক্রাইব করতে পারি। এটা ডেসক্রিপটিভ ডেপিকটিভ একটা অবস্থানে আছে ওটা। এরপরে আছে যে কেন ঘটলো, একটা ঘটনা ঘটলো, কেন ঘটলো, এই কেন ঘটলোটাকে আমরা বলি অ্যানালাইসিস, ক্রিটিক্যাল ব্যাখ্যা। এটা একটা ব্যাখ্যা চাই আমরা এই ব্যাখ্যাটা একটা সৎ নিষ্ঠ ব্যাখ্যা চাই। কেন ঘটলো, কারা ঘটালো। আমরা কিন্তু কেন ঘটলো, কারা ঘটালো এটা কিন্তু কেউই আমরা ভালো করে জানি না এখনো, এবং এটা কোনোদিনই জানবো না হয়তো। আমরা যে সমাজে এখন বসবাস করছি, এই যে মিডিয়ার কথা বলে গেলেন, মিডিয়া স্বাধীনতা নাই, সব কিছু বলা যায় না, আমরা সবাই ভীত, বলতে পারি না। তো সেই জন্য ট্রু অ্যানালাইসিস এখানে কিছুটা হয়েছে, অলরেডি অনেক বক্তা সুন্দর করে বলেছেন, মানে টাচ করেছেন কিছু কিছু পয়েন্ট, কিন্তু এগুলোকে কিন্তু একটা গুছিয়ে তৈরি করা, এর জন্য রিসার্চ দরকার। শুধু এই ধরনের সেমিনারে কিন্তু লাভ হয় না, এরপর আমরা চলে যাবো, সবাই হারিয়ে যাবে ব্যাপারটা। সেই জন্য এটা তথ্যগুলো সব সংরক্ষণ করা এবং এর অ্যানালিসিস করে কারা করলো, কেন হলো, এটা জানা। বানানো তো হবে না, কারণ হলো এটা জানলে পরে আমরা কি পজিশনে আসবো, সেই পজিশনটা হলো প্রতিকার, রেমেডি বা সলিউশন। আমরা সলিউশন তো চাই, প্রতিকার চাই, এটা কেন যেন আর না হয়। তাহলে এই প্রতিকারে যেতে হলে আমাদেরকে নিষ্ঠভাবে সব ব্যাপারটা জানতে হবে, এবং কোথায় আঘাত করতে হবে, কোথায় আমাদের কাজ করতে হবে, সংগ্রাম করতে হবে, বক্তৃতা দিতে হবে, কাজ করতে হবে, সেটা জানবো এবং এটা যাবে। এবং সেই প্রতিকারেরও আবার 2টা স্টেজ থাকে, সব কাজই থাকে। সেটা হলো একটা লং টার্ম আর হলো শর্ট টার্ম। তো লং টার্ম যেটা, শর্ট টার্ম হলো যে আমরা অনেকেই বলেছি যে ঘটনা যখন ঘটছিল তখন পুলিশ এবং আমাদের যে শাসক দল আওয়ামী লীগ, তারা কিন্তু খুব দ্রুত অ্যাকশন নেননি, সঙ্গে জায়গায় যাননি। এমনও অনেকগুলো রিপোর্টিংয়ে দেখেছি যে সময় মতো গেলে এটাকে থামানো যেত। প্রথম যে কুমিল্লার ঘটনাটা ঘটলো, সেটা যদি ওখানেই থামিয়ে দেওয়া যেত যেভাবেই হোক, তাহলে কিন্তু এটা বিস্তৃতি লাভ করতো না। তো তার মধ্যে এই যে ইমিডিয়েট কাজ করা যে লাগে, শর্ট টার্ম, ইমিডিয়েট, আরেকটা হচ্ছে ইমার্জেন্সি একটা ব্যাপার থাকে। এগুলো সব জায়গায় কিন্তু আমরা অদক্ষতা দেখাচ্ছি বহু বছর ধরে। এটা আমাদের সমাজের ঢিলেমি আছে, হয়তো দেখি কি হয়। আমরা কিন্তু সেই 71-এর পরে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি। আমরা কি চেয়েছিলাম 71-এর পর আমরা স্বাধীনতার পর আমরা চেয়েছিলাম একটা ইগালিটারিয়ান সোসাইটি, একটা সাম্যবাদী সমাজ। এবং সেই সাম্যবাদী সমাজকে রক্ষা করতে হলে লাগে একটা কনস্টিটিউশনাল ডেমোক্রেসি।
উইদাউট কনস্টিটিউশনাল ডেমোক্রেসি কিন্তু আপনি একটা সাম্যবাদী সমাজ করতে পারবেন না। সেই ডেমোক্রেসি কনস্টিটিউশনের মধ্যে এই পদ্ধতিগুলি থাকবে। কিভাবে আমরা একটা অসাম্প্রদায়িক সাম্যবাদী প্রগ্রেসিভ একটা সমাজ তৈরি করতে পারি, সেটা কিন্তু আমাদের 71-এর সংবিধানে ছিল। এখানে অনেক বক্তাই বলে গেছেন যে আমাদের ফিরে যেতে হবে। তার মানে হচ্ছে যে মাঝখানে এই আমাদের সুন্দর সংবিধানটিকে নষ্ট করা হয়েছে। যে নষ্টগুলি করা হয়েছে, যে ক্ষতিগুলি করা হয়েছে, সেগুলো আবার ফিরিয়ে নেওয়া বা সেগুলোকে আবার সংশোধন করা সম্ভব। কিন্তু এই যাদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি আশা করি যেগুলি সংশোধন করবে, তারা 3টি টার্ম থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কেন করছে না, এটাই তো আমাদের বোধগম্য নয়। করা হবে করতে হবে বলছি আমরা, করতে হবে, কিন্তু এতদিন করা হয়নি কেন? আজকে তো কত বছর হলো, 2-3টা টার্ম যারা এই কনস্টিটিউশনের করেছেন, আওয়ামী লীগ বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা পারছেন নাকি? তারা কি ভয় পাচ্ছেন? তারা কি এমন একটা সমাজে চলে আসছে যে তারা করা উচিত কিন্তু করছেন না? তাহলে তো খুবই কমপ্লিকেটেড একটা জায়গায় আমরা এসেছি। সেই কমপ্লিকেটেড জায়গাটা আমাদেরকে বুঝতে হবে, কারণ তাহলে আর আমাদের এদের কাছ থেকে আশা করে তো লাভ নেই। যারা করা উচিত মনে করে করতে পারছে না, তাহলে তো হোপলেস একটা কন্ডিশনে আমরা চলে যাচ্ছি। যাই হোক, এগুলো অনেক কথা আছে। রেমেডির ব্যাপারে যদি বলে, আমি কিন্তু অনেক কথা ছিল, কিন্তু এটা আমরা অনেক বক্তা, সাধারণত এই ধরনের সেমিনার আমার মনে হয় 8 জনের বেশি বক্তা হওয়া উচিত না, কারণ এটা একটা বাজারে পরিণত হয়েছে। 8 জন হলে সিলেক্টিভলি বেশিক্ষণ কথা বলে একটা কিছু তৈরি হয়। তো যাই হোক, এটা হয়তো একটা বেশি লোক একত্রিত করার পদ্ধতি, যে আমরা অনেকে আছি, একসাথে আছি, এটা ফিল করার পদ্ধতি হতে পারে। সেই জন্য কথাগুলো কমপ্লিট করা যাচ্ছে না। শ্রদ্ধেয় সভাপতি অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান, মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ সংগঠক, শ্রদ্ধেয় বিচারপতি শামসুদ্দিন মানিক, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক গুরু শিক্ষক নেম স্যার পীযুষদা, আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধি, যার পিতা মাননীয় সংসদ সদস্য আমাদের রাজিবুল বাহার সাহেবের সন্তান তৈবুল বাসার, সামনে যারা আছেন যেহেতু আলোচকবৃন্দ, আমি খুব সমৃদ্ধ হয়েছে আজকে। একটু আগেই আমাদের রাস্তায় বলে গেলেন, তার আগে জুলাস বলছিলেন, আমি তো আওয়ামী লীগের একজন কর্মী, মাঠ কর্মী। সকল বক্তার সরাসরি হোক আর তীর্থ হোক আক্রমণটা সরকার দলের দিকেই যায়, এটিকে অস্বীকার করার সুযোগ নেই যে আমরা যাই ঘটুক সে দায়িত্ব খুব বেশি এড়াতে পারব। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, কুমিল্লা, চৌমোহনী, ফেনী ঘুরে এসেছি। আমি আক্রমণের ধরনটা একটু অল্প কথায় বর্ণনা করি। ফেনীতে জয়কালী মন্দির এবং রাজকালী মন্দির, সেখান থেকে ব্রাহ্মণকে ধরে নিয়ে গিয়ে ধুতি খুলে লুঙ্গি পরে, ঠিক পাকিস্তানের সময় পাকিস্তানি সেনাবাহিনী যা করেছে, গোপনাঙ্গ পরীক্ষা করা এবং কলেমা পড়া, তা হয়েছে। প্রতিবাদ, হামলা, ঢিল মারো, ভাঙচুর করা একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া, ক্যাশ বাক্স লুট করা, প্রতি ইঞ্চি ইঞ্চি আক্রমণ করা, সেটি চৌমোহনীতে হয়েছে। সামনে পড়া যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। হাজীগঞ্জে নারী নির্যাতন হয়েছে। হাজীগঞ্জে ঘটনা ঘটেছে বিকেল দিকে, সন্ধ্যার দিকে। আক্রমণ হওয়ার পরে দিক বিদিক ছুটে যাওয়া নারীদের পাকিস্তানিরা যা করেছে, এখানে তা হয়েছে। সরি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কেন বলেছেন, তিনি জেনে বলেছেন না শুধু তার আন্দোলন ড্রাফট করেছেন, তিনি ভালো বলতে পারবেন। Ladies and gentlemen, I'd like to convey a message. আমাদের একজন সম্মানিত অতিথি, অত্যন্ত সম্মানিত মানুষ, খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, সেক্রেটারি ছিলেন জনাব রশিদুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান। তিনি আসতে পারেননি, ওনার স্ত্রীর একটি অপারেশন হচ্ছে, যার জন্য আজকে উনি এই অনুষ্ঠানে একটি মেসেজ দিয়েছেন। আপনারা যারা এসেছেন সবাইকে অভিনন্দন জানিয়েছেন এবং যারা বক্তৃতা করছেন তাদের প্রতি ওনার অভিনন্দন রইল। সেই কথা কিছুক্ষণ আগে ফোনে আমাকে জানিয়েছেন। আর একটি কথা আমি বলে রাখি, এখানে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এসেছেন আমাদের দাওয়াতে। এর মধ্যে আছেন আমাদের এডিশনাল সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা জনাব আশরাফুল ইসলাম, ডক্টর আশরাফুল ইসলাম। আসছেন জনাব সাইফুল্লাহ ভুইয়া, উনি এডিশনাল সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা, এবং ইউনুস চৌধুরী সাহেব। আর এসছেন আরও দুজন, হলো অরুণ কান্তি, আমার একসময় কালিগ ওয়ার্কিং ইন এক্সটার্নাল অ্যাফেয়ার্স কমিটি। আর আরেকজন আছেন তরুণ কান্তি, আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। আর একজন আমার ছোট ভাই, উনি একটি অত্যন্ত নতুন গুরুত্ব দায়িত্ব পেয়েছেন, নারায়ণ শাহ মণি। He has already been appointed as General Secretary of Bangladesh India Friendship Society. আর আরেকটা জিনিস বলে দিই, অলরেডি আমাদের রশিদুল আলম, মিস্টার রশিদুল আলম has been appointed as President of Bangladesh India Friendship Society. Thank you very much. হেরিটেজ ফাউন্ডেশনকে ধন্যবাদ আজকের এই সময়োপযোগী একটি সেমিনার আয়োজন করবার জন্য। হেরিটেজ ফাউন্ডেশনের যিনি কর্ণধার অ্যাম্বাসেডর ওয়ালি রহমান, আমাদের অগ্রজ বন্ধু, আমাদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, তাকেও ধন্যবাদ দিচ্ছি। এবং মঞ্চে উপবিষ্ট যারা আছেন, আমি আলাদা করে নাম করছি না, অনেক সময় পার হয়ে গেছে। সামনে আছেন আমাদের অনেক বন্ধু, দীর্ঘদিনের বন্ধু যারা আছেন, তাদের সবাইকে আমি শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাচ্ছি। আজকে যে বিষয়ে সেমিনারটির আয়োজন করা হয়েছে, সেই বিষয়টি নিয়ে আমার মনে হয় না এখানে যারা উপস্থিত আছি তাদের মধ্যে কোনো রকমের বিরক্তি বা দ্বিমত পোষণ করার মতো কিছু আছে। আমরা মনে করি যে বিষয়গুলো বলা হয়েছে, উগ্রবাদ, ধর্মান্ধতার কথা বলা হয়েছে এবং সাম্প্রদায়িকতার কথা বলা হয়েছে, এগুলো অবশ্যই আমাদের সংবিধানের পরিপন্থী। আমি সংবিধান বলতে আপনাদেরকে অনুরোধ করবো, ধরেই নেবেন যে আমি যতবার সংবিধান বলবো এটি ৭২-এর সংবিধানের কথাই বলবো, কাটাছেঁড়া সংবিধানের কথাই বলছি না। আমাদের অত্যন্ত শ্রদ্ধাস্পদ স্বর্গীয় সুরঞ্জিত সেনগুপ্ত, যাকে আমরা বারবার অনেক সময় অনেক কিছু নিয়ে বিব্রত করেছি। এই সংবিধান নিয়েও কিন্তু বিব্রত করবার জন্যে তাকে আমি ব্যক্তিগত অভিজ্ঞতাতে কথাটা বলছি, মাঝে মাঝে বিরক্ত করবার জন্য কিছু কিছু জিনিস উস্কে দিতাম। তিনি ৭২-এর সংবিধানের প্রণেতাদের একজন ব্যতিক্রমী ব্যক্তি ছিলেন। এই জন্য বলবো যে তিনি আওয়ামী লীগ করতেন না তখন। তিনি বলতেন যে সংবিধানটাকে যদি পকেট ডিকশনারি করে দেওয়া যায়, পকেট ডিকশনারির মতো করে দেওয়া যায়, তাহলে পকেটে রাখবে, একটা রিক্সাওয়ালাও রাখবেন, একজন শ্রমজীবী মানুষও রাখবেন, একজন শিক্ষকও রাখবেন, এবং কথায় কথায় কিছু হলেই রাস্তায় বেরিয়ে এটা ঠিক কি সংবিধান মতো হলো কিনা দেখি। বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে হেরিটেজ ফাউন্ডেশনের কর্ণধার জনাব ওয়ালি রহমান স্যার, আমার অনেক পুরনো শ্রদ্ধেয় অ্যাম্বাসেডর স্যার, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ অতিথিবৃন্দ, আমাদের বিশেষ অতিথিবৃন্দ, এবং সামনে মঞ্চে যারা আছেন সুশীল সমাজের এবং অন্যান্য গণমাধ্যমের কর্মীবৃন্দ এবং অন্যান্য ভাই বোনেরা, সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। আসলে আজকের এই যে সাবজেক্টটা নিয়ে আমরা কথা বলছি, এটা নিয়ে যদি সারাদিন আমরা কথা বলি, কথা বলা শেষ হবে না। আমার সামনে বিজ্ঞ আলোচকবৃন্দ, ওনারা অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলে গেছেন। আমি ১ থেকে ১.৫ মিনিটের বেশি সময় নেব না, কারণ অনেক মূল্যবান বক্তব্য আমরা শোনার অপেক্ষা করছি। আমাদের
বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি কূটনীতিক ওয়ালিউর রহমান, প্যানেলের বরিষ্ঠ বিশিষ্ট ব্যক্তিত্ববৃন্দ এবং সুধী উপস্থিতি, আমি আরেকটি বাংলাদেশ উইমেন ফেথ নেটওয়ার্কের পক্ষ থেকে আজকে অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা সম্প্রীতি জানাচ্ছি এবং একাত্মতা ঘোষণা করছি। এতক্ষণ বিশিষ্ট ব্যক্তিত্ববৃন্দ যারা বলেছেন যে যে ঘটনাটা ঘটেছে, যে উগ্রবাদ মৌলবাদ, সেটি আমাদের স্বাধীনতার যে চেতনা, যে স্পিরিট, সেটার বিরুদ্ধে, আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে এবং সংবিধানের বিরুদ্ধে। এবং আমি বলছি যে এটি ইসলামের সঙ্গেও সাংঘর্ষিক। আমরা এখানে মিলিত হয়েছি, আমরা সমাধান, যেভাবে ভায়োলেন্স হচ্ছে নারীর ওপরে সমগ্র বিশ্বে, যেভাবে ভায়োলেন্স হয়ে গেল এই যে আমাদের সমাজের নাগরিকদের ওপরে এই গত অক্টোবরের 13 থেকে 16-17 পর্যন্ত, এবং যেটা কদিন আগেও হচ্ছে, এটি কিন্তু কোনোভাবেই, এটাকে আমাদের দেখতে হবে, গোড়াতে আমাদের যেতে হবে। উই হ্যাভ টু গো টু দ্য রুট। হোয়াটস দ্য কজ অফ দিস ভায়োলেন্স? Why in the name of religion violence is happening against half of the population, women and girls? এবং সেটি এই যে ভায়োলেন্স এগেনস্ট দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ, আমি দুঃখে লজ্জায় যেন আমি করেছি। যখনই বলছে ইসলাম, তখন আমি মুসলমান হিসেবে এটা করতে পারি? আমার ধর্ম কি, আমার কোরআনে কি এটি আছে? আই হ্যাভ টু নো ইট। কারণ তারা সাধারণ মানুষকে ধর্মের কথা বলে, যেমন ফিমেল জেনিটাল মিউটিলেশন হচ্ছে ইন দ্য নেম অফ ইসলাম, বাট নো, ইট ইজ নট ইন দ্য ইসলাম। ব্ল্যাসফেমি, যে ওয়ার্ডটা খ্রিস্ট ধর্মের ধর্মীয় টেক্সটে ছিল, সেটি তারা বর্জন করেছে, বাদ দিয়েছে। আমরা সেটাকে ইনক্লুড করেছি কোরআনের কথা বলে। দেয়ার ইজ নট এ সিঙ্গল ওয়ার্ড ইন দ্য কোরআন। জানাচ্ছি এবং যে বিষয়ের উপর আমরা এখানে আলোচনা করছি, উগ্রবাদ, মৌলবাদ, ধর্মীয় অসহিষ্ণুতা এবং সাম্প্রদায়িক বা সংখ্যালঘু আক্রমণ, এ বিষয়ের উপর অনেকে আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন এবং আমাকে সভাপতি সংক্ষিপ্ত করার জন্য বলেছেন। তবে আমি যেটা লক্ষ্য করেছি, স্বাভাবিকভাবে এটাই হওয়া উচিত যে সবাই মুক্তিযুদ্ধের কথা বলেছেন এবং আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণা, সেই ঘোষণাপত্রেও বলা ছিল সাম্য, মানবিক মূল্যবোধ এবং সামাজিক ন্যায় বিচার। এবং মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, মূল্যবোধ, তার ভিত্তিতে সংবিধান হয়েছিল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধান। সংবিধান হলেই যে সব সমস্যার সমাধান হবে তা নয়, তবে সংবিধান যেটা বলা হয়েছে, যদি সংবিধানে যদি মূল চেতনা যদি অসাম্প্রদায়িক না হয় বা ধর্মনিরপেক্ষ না হয়, গণতান্ত্রিক না হয়, স্বাভাবিকভাবে সেখানে তো যারা মৌলবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, এরা তো আরও বেশি মদত পাবে, যেটা বঙ্গবন্ধুকে হত্যার পরে 75 পরবর্তীকালে হয়েছে। বিজ্ঞ সভাপতি রাষ্ট্রদূত জনাব ওয়ালিউর রহমান আবার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, যিনি নির্ভয়ে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলেন, লিখেন। শুধু তাই নয়, উনি এমনি একজন ব্যক্তিত্ব যিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য উৎপীড়নের শিকার হয়েছিলেন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা যখন বাংলাদেশের ক্ষমতায়, তখন উনি সহ যারা উপস্থিত রয়েছেন অনেকেই চলে গেছেন, আর উল্লেখ করার মতন রয়েছেন অধ্যাপক নিম ভৌমিক, রয়েছেন পীযূষ দত্ত চলে গেছেন, অনেকেই চলে গেছেন, কাজল দেবনাথ বাবু রয়েছেন, সুব্রত দাকেও দেখতে পেয়ে ভালোই লাগছে। সুব্রত দা এই ধরনের একটি অনুষ্ঠানে এসছেন, সেটি অবশ্যই আনন্দ
যোগান দিচ্ছে। আজকের যে আলোচনার বিষয়বস্তু উগ্রবাদ, মৌলবাদ, ধর্মীয় অসহিষ্ণুতা ও সংখ্যালঘু আক্রমণ, এটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা, এই ব্যাপারে তো কোনো প্রশ্নই আসতে পারে না যে এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমি যুক্ত করব এটি ধর্মের সাথেও সাংঘর্ষিক। যে কথাগুলো একটু আগে প্রফেসর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলে গেলেন এবং অন্যান্য বক্তারাও বলেছেন, কোনো ধর্মই কিন্তু এগুলোকে প্রশ্রয় তো দেয়ই না, এগুলি সব ধর্মবিরোধী। একটি সুন্দর প্রবন্ধ লিখেছেন আমাদের আজকের মাননীয় সভাপতি। উনি তার প্রবন্ধে বঙ্গবন্ধুর যে অবস্থান সেটি অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন, বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে এবং অন্যান্য বিষয় থেকে। সারা ভারতবর্ষে যেসব মানুষকে অসাম্প্রদায়িকতার চ্যাম্পিয়ন বলা যায়, বঙ্গবন্ধু ছিলেন তাদের একজন। অন্যদের সবাইকে শোনার সুযোগ হবে যে তিনি তার মূল্যবান বক্তৃতা দেবেন এবং সবাই শুনবেন। কিন্তু দুঃখজনক হলো যে কিছু পপুলার লোক এখানে ছিলেন, তারা দুজন তিনজন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই চলে গেল। এটা আগামীতে আমরা খেয়াল রাখবো। আজকে আমি বেসিক্যালি ধন্যবাদ দেব সবাইকে যারা এসেছেন, যারা কথা বলেছেন। আমি নাম দিচ্ছি না কারোরই, সবাই মূল্যবান বক্তব্য দিয়েছেন। আমাদের যে টার্গেট ছিল, আই থিঙ্ক উই হ্যাভ অ্যাচিভ দ্য টার্গেট। না, এখানে যে একটি প্রস্তাব এখানে এসেছিল, প্রফেসর ওয়ারেস উনি চলে গেছেন, যে কিছু পুস্তিকা আকারে রেকমেন্ডেশনস মিডিয়া, সেগুলোকে আমরা পুস্তিকা আকারে একটা বের করতে পারি কিনা। আমার মনে হয় এটা একটা ভালো প্রস্তাব এবং সেই প্রস্তাব অনুযায়ী আমরা চেষ্টা করব হেরিটেজ থেকে কিছু একটা পুস্তিকা মতো কিছু আমরা বের করবো রেকমেন্ডেশনস মিলে।